জয়পুর গ্রামে বাস করতেন জমিদার কৃষ্ণমোহন চৌধুরী। তিনি ছিলেন ভীষণ দয়ালু ও মানবিক প্রকৃতির মানুষ। গ্রামের গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের প্রধান ব্রত। কৃষ্ণমোহনের স্ত্রী প্রতিমা দেবী ছিলেন ঠিক তেমনই ভালো মনের মানুষ। তাদের একমাত্র সন্তান অশোক ছিল মা বাবার চোখের মণি। জমিদার বাবুর আরেকটি বিশেষ শখ ছিল একটি পোষা সাদা পেঁচা। পেঁচাটি ছিল তার খুবই প্রিয়। প্রতিমা দেবীর প্রিয় দাসী ছিল চম্পা। প্রতিমা দেবী যতটা সহজ সরল ও বিশ্বাসী ছিলেন, চম্পা ঠিক ততটাই চালাক ও কৌশলী। প্রতিমা দেবীর অগাধ বিশ্বাসকে সুযোগ বানিয়ে চম্পা তার সুবিধা মতো কাজ করত। বিশাল জমিদার বাড়ি, তার পাশে লাগোয়া একটি কালী মন্দির। সকালে কৃষ্ণমোহন জমিদার দালানে বসে হিসেব দেখছেন, গ্রামবাসীরা সামনে দাঁড়িয়ে। বাবু, অবিরাম বৃষ্টিতে এবছর আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। চিন্তা করো না, জমির খাজনা এবছর মাপ। মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই তো মানুষের ধর্ম। গ্রামবাসীরা কৃতজ্ঞতায় মাথা নোয়ায়। বাবু, আপনি না থাকলে আমরা যে কি করতাম। কৃষ্ণমোহন হাত তুলে আশীর্বাদ করেন। প্রতিমা দেবী অশোককে কোলে বসিয়ে আদর করছেন। আমার সোনা ছেলে, ঠিকমতো পড়াশোনা করছিস তো? হ্যাঁ মা, আজ বাবা আমাকে ঘোড়ায় চড়তে শিখিয়েছে। অশোক, আসো, তোমার খাওয়ার সময় হয়ে গেছে। চম্পা, তুই আছিস বলি আমি অশোককে নিয়ে আরো নিশ্চিন্ত থাকতে পারি। গিন্নিমা, অশোক তো আমার ছেলের মতোই। সন্ধ্যা, প্রদীপ জ্বলছে। প্রতিমা দেবী ফুল হাতে পুজো দিচ্ছেন। মা কালী, আমার সংসার রক্ষা করো, আমার স্বামী সন্তানকে সুখে রেখো মা। তান্ত্রিক ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করেন। এই তান্ত্রিক ব্রাহ্মণ ছিলেন তন্ত্র জাদুবিদ্যায় নিপুণ ও দক্ষ। মা কালীর ইচ্ছা খুব গভীর দেবী, সবকিছু সবার চোখে পড়ে না। আপনি যা বলবেন ব্রাহ্মণদেব, আমি তাই মানব। দূরে দাঁড়িয়ে চম্পা সব শুনছে। এই বাড়িতে সবাই খুব সরল, সরলতাই সবচেয়ে বড় দুর্বলতা। তান্ত্রিকের সাথে হাত মেলালে এই জমিদার বাড়ির ভাগ্য বদলে যাবে। গিন্নিমা, চম্পা, আমায় একটু সাহায্য কর। কাল কৌশিকী অমাবস্যা, তার সব জোগাড় আমি ঠিক করছি। মা কালীর পূজা আছে, এবছর পূজাটা ভালোভাবে করব ভেবেছি। কাল গ্রামের সবার নিমন্ত্রণ থাকবে জমিদার বাড়িতে। হ্যাঁ গিন্নিমা, আমিও শুনেছি এই অমাবস্যাতে সব ইচ্ছা পূরণ হয়। পাশের গ্রামে নদীর পাশে এক মা কালীর মন্দির আছে, ওখানকার ভক্তরাও সংসারের মঙ্গলের জন্য পূজা করেন। তাই যদি আমি ওখানে যেতে পারতাম। আপনি কাল সকালে চলুন না, আমিও যাব সঙ্গে। একবার পূজা দিয়ে ফিরব। জমিদার বাবুকে বললে তিনি হয়তো অনুমতি দেবেন। ঠিক বলছিস, তবে দেখি একবার কথা বলে। পরদিন সকালে প্রতিমা দেবী ও চম্পা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। চল চম্পা, মা কালীর পূজা শুরু করতে হবে। হ্যাঁ গিন্নিমা। জমিদার বাড়ির উঠোনে অন্যান্য সবাই পুজোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রতিমা দেবী কোথাও নেই। গিন্নিমা কোথায়? জমিদার বাবু, গিন্নিমা নদীর পাশে গ্রামের মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে নদীর জলে পড়ে গিয়েছেন। কি বলছিস চম্পা? এখনই উদ্ধার করতে হবে। প্রতিমা দেবী নিখোঁজ হওয়ার 2 মাস কেটে গেছে। খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। সংসার, সন্তান আর সমাজের কথা ভেবে অবশেষে জমিদার কৃষ্ণমোহন কঠিন সিদ্ধান্ত নিলেন। চম্পাকেই তিনি বিয়ে করলেন। মা, মা কোথায়? মা, আমার খিদে পেয়েছে। এখন আমার সময় নেই, সরে যা এখান থেকে। অশোক আবার কাছে আসতে চাইলে চম্পা হঠাৎ তাকে ধাক্কা দেয়। কতবার বলেছি আমাকে বিরক্ত করবি না, যা এখান থেকে। অশোক পড়ে যায়, কাঁদতে থাকে। অশোক একা বিছানায় বসে কাঁদছে। হঠাৎ জানলার পাল্লা নড়ে ওঠে। সাদা পেঁচা উড়ে এসে বিছানার উপর বসে। মা, তুমি কোথায়? তুমি থাকলে কেউ আমাকে মারতো না। পেঁচু, তুমি এসেছো? অশোক পেঁচাটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পেঁচু, তুই তো আমার বাবার খুব প্রিয়, জানিস। মা নেই বলেই যেন দিন কাটে না।
নতুন মা আমাকে খুব মারে, ঠিক মতো খেতেও দেয় না। তুমি চিন্তা করো না অশোক, আমি সব সময় তোমার সঙ্গে থাকব, তোমার সঙ্গে খেলবো, তোমাকে একা থাকতে দেব না। সত্যি তুমি কথা বলতে পারো? আমি সব পারি অশোক, আর তোমাকে আমি সব সময় আগলে রাখবো। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। অশোক পেঁচাটিকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি আর আমি সব সময় একসঙ্গে থাকবো, খেলবো। ঘরে মৃদু আলো, চম্পা বসে আছে, পাশে তার দাসী হেমা। বুঝলি হেমা, গিন্নিমা তো পদ থেকেই সরে গেল। এখন জমিদার বাড়ির অধিকার পাওয়া আর কঠিন নয়। জমিদার বাবু তো এখন পুরোপুরি আমার হাতের মুঠোয়। এত খুশি হবেন না নতুন বউ। গিন্নিমা না থাকলেও তার ছেলে অশোক, সে তো জমিদার বাবুর প্রাণের চেয়েও প্রিয়। এই সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার যখন নিজের সন্তান হবে আর ওই অশোক, দুজনই সমান ভাগীদার। তাই তো বলছি, অশোককে তোমার পথ থেকে সরাতেই হবে। জমিদার বাবু খুবই সরল মানুষ, তোমার উপর কখনো সন্দেহ করবে না। তুই ঠিকই বলছিস। আমি এমন এক ব্যবস্থা জানি যার সব কিছু ধীরে ধীরে তোমার হয়ে যাবে, কেউ কিছু বুঝতেও পারবে না। নতুন বউ, কাল আমি তোমাকে একটা বিষ এনে দেব, ওটা আপেলের সঙ্গে মিশিয়ে অশোককে খাওয়াবে। এই বিষ তৎক্ষণাৎ কাজ করবে না, 1 মাসের মধ্যে সারা শরীরে ছড়িয়ে তাকে শেষ করে দেবে। আচ্ছা, তাহলে তাই হোক। কি হলো রে বন্ধু, কাঁদছিস কেন? কি হয়েছে? অশোক, বিপদ আসছে। তোমার নতুন মা আর তার দাসী আজ রাতে কথা বলছিল, তারা তোমাকে মারতে চায়। কি বলছিস? নতুন মামাকে মারবে কেন? এই বিশাল সম্পত্তির লোভে তুমি বেঁচে থাকলে তাদের ইচ্ছা পূরণ হবে না। ঠিক আছে, তুই দেখ আমি কি করি। আজ অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমোই। অশোক বিছানার পাশে সাদা পেঁচাটাকে কোলে নিয়ে বসে আছে। চম্পা হাতে একটি ফলের প্লেট নিয়ে ঘরে ঢোকে। এই নাও অশোক, ফলগুলো খেয়ে নাও। সকাল থেকে তো কিছুই খাওনি। নতুন মা, তুমি আমার জন্য ফল এনেছো, কি ভালো তুমি। আগে তুমি খাবে, তারপর আমি খাবো। আজ আমি খুব খুশি। না না অশোক, এটা তোমার জন্য, আমি পরে খেয়ে নেব। অশোক জোর করে চম্পাকে খাওয়াতে এগোয়। চম্পা নাটক করে প্লেট হাত থেকে ফেলে দেয়। আহা, সব ফল তো মাটিতে পড়ে গেল। আচ্ছা, থাক, আমি আবার নিয়ে আসছি। আজ আর কাজটা হলো না রে হেমা, ছেলেটা ভীষণ চালাক। তাহলে অন্য পথ ভাবতে হবে, এমন কিছু যেটা জমিদার বাবুর হাত দিয়েই তার কাছে পৌঁছবে, তাহলে সে এড়াতে পারবে না। ঠিক বলছিস। জমিদার বাবু দালানে বসে আছেন। চম্পা কাছে আসেন। শুনছেন, আপনি একটু অশোককে ওই শরবতটা খাইয়ে দিলে ভালো হয় না? আমি তো রোজ ওকেই খাওয়াই। আচ্ছা, বেশ বেশ। অশোক বাবা, এদিকে এসো। দেখো, নতুন মা তোমার জন্য ভালো করে একটা শরবত বানিয়েছে, খেয়ে নাও। নতুন মা, তুমি বানিয়েছো? কি মজা। বাবা, আমি এতটা পারবো না, তুমি একটু খাও, বাকিটা আমি খেয়ে নেব। না না অশোক, তুমি যতটা পারো খাও। বেশ, তো আমিও দেখি কেমন হয়েছে। আচ্ছা থাক, আমাকে দিন, আমি 2 গ্লাসে ভাগ করে দিচ্ছি। চম্পা নিতে গিয়ে ইচ্ছে করে গ্লাস মাটিতে ফেলে দেয়, কাঁচ ভেঙে যায়। সব নষ্ট হয়ে গেল। কি যে হলো, থাক, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। বাগানের এক কোণে অশোক বসে আছে, পাশে সাদা পেঁচা। দুজনেই হাসাহাসি করছে। দেখলি তো বন্ধু, নতুন মাকে কেমন বোকা বানালাম। তুই তো শুধু শুধু চিন্তা করছিলি। তুমি তো বুদ্ধিমান অশোক, কিন্তু খুব সাবধানে থেকো। সব সময় তো আমি আগে থেকে বলে দিতে পারবো না। তুই চিন্তা করিস না, তুই আর আমি দিব্যি থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। চম্পা ঘরে পায়চারি করছে। হেমা তাড়াহুড়ো করে ঢোকে।
নতুন বউ, আজ আমি ভয়ঙ্কর কথা শুনেছি। সব নষ্টের মূলে ওই সাদা পেঁচা। ও কথা বলতে পারে, আর অশোককে সব আগেই সাবধান করে দেয়। কি বলছিস? তাই আমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে? আচ্ছা, এখন সব পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করব। ঘরে জমিদার বাবু একা বসে আছেন। চম্পা ঘরে ঢোকে। শুনছেন, আজ পুজোর সময় ব্রাহ্মণ মশাই একটা ভয়ঙ্কর কথা বলছিলেন। কি কথা? বলছিলেন এই বাড়ির ওপর নাকি রাহুর খারাপ নজর পড়েছে, তাই তো একের পর এক অশুভ ঘটনা ঘটছে। মানে? এর থেকে মুক্তির একটাই উপায় আছে। মা কালীর সামনে বিশেষ এক উৎসর্গ করতে হবে। কি উৎসর্গ? এই বাড়ির সাদা পেঁচাটাকেই নাকি মা কালীর সামনে বলি দিতে হবে। সাদা বেচা তো একটাই, ওটাই করতে হবে নাকি? না, এটা হতে পারে না। চল বন্ধু, এখান থেকে এখনই যেতে হবে। সব জানি আমি, ভয় পেও না, আমার সঙ্গে চলো। চারপাশে ঘন অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ জঙ্গলের মাঝে এসে নামে অশোক ও সাদা পেঁচা। অশোক এখন সাধারণ জামা কাপড় পরে আছে। আজ থেকে তুমি একজন সাধারণ ছেলে অশোক। আজ থেকে তুমি এই গ্রামের জমিদার বাড়িতে কাজের লোক হয়ে কাজ করবে। এটাই তোমার জন্য ভালো হবে। আমি বুঝেছি বন্ধু, কিন্তু তোমাকে ছাড়া আমার খুব ভয় লাগছে। সাদা পেঁচা ডানা মেলে একটি পালক খুলে অশোকের হাতে দেয়। এই পালকটা রেখে দিও, যখনই কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমি তোমার পাশে থাকব। আমি কখনো তোমাকে ভুলবো না। এখন যাও, তুমি জমিদার বাড়িতে ফিরে যাও। পেঁচা অন্ধকারে মিলিয়ে যায়। অশোক একা দাঁড়িয়ে থাকে, হাতে পালক, চোখে জল। বড় দালান, মাঝখানে টেবিল। জমিদার রাজেন্দ্র প্রতাপ নারায়ণ ভুবনের সাথে হিসেবের খাতা দেখছেন। পাশে বসে আছে মেয়ে রাজনন্দিনী। এই যে ভুবন, এই মাসের খাজনা ঠিক মতো এসেছে তো? বলে জমিদার বাবু, বাইরে একটা বাচ্চা ছেলে এসেছে, খুব কাঁদছে, বলছে তার কেউ নেই, এখানে এসে সে কাজ করবে আর থাকবে। সে কি? আচ্ছা পাঠাও দেখি। দারোয়ান বেরিয়ে যায়। একটু পর ভয়ে ভয়ে ঘরে ঢুকে অশোক মাথা নিচু করে দাঁড়ায়। বাবু, আমি এখানে কাজ করতে চাই, আমার থাকার কোনো জায়গা নেই। রাজেন্দ্র কিছু বলার আগেই রাজনন্দিনী তাকিয়ে থাকে ছেলেটার দিকে। তোমার সত্যি কেউ নেই? তোমার নাম কি? আমার নাম সুখেন। বাবা, সুখেন থাকুক না আমাদের বাড়িতে। আমার মেয়ে যখন বলেছে তখন থাক। আজ থেকে তুই এখানেই কাজ করবি। এভাবেই সুখেন জমিদার বাড়িতে থেকে সব কাজ করতে শুরু করে। সুখেন, তুমি সারাদিন এত কাজ করো? এই তো আমার কাজ দিদিমণি। আমার সঙ্গে খেলবে? আমার খেলার কেউ নেই। ঠিক আছে দিদিমণি, কিন্তু আমি গরিব। আপনি আমার সঙ্গে কথা বললে গিন্নিমা কিছু বলবে না তো? কে দেখবে বলো? কেউ জানতেই পারবে না। সুখেন, তোমাকে দেখে মনে হয় তুমি গরিব নও, বড়লোক বাড়ির ছেলে বলেই মনে হয়। সে তো ভালো কথা দিদিমণি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 10টা বছর। রাজনন্দিনী আর সুখেনের বন্ধুত্ব এখন আর শুধু বন্ধুত্ব নয়, তা ধীরে ধীরে রূপ নিয়েছে গভীর প্রেমে। দুজনেই এখন প্রাপ্তবয়স্ক। সকালবেলা বাগানের পেছনে বড় গাছ, দুজন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। সুখেন, বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, দূর দেশে এক রাজ পরিবারে। তুমি তো বড় লোক রাজনন্দিনী, এত সুন্দর রাজরানী হবে তুমি। না সুখেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। তাছাড়া তুমি কাজের লোক ঠিকই, কিন্তু তোমার চেহারা মুখ দেখলে মনে হয় তুমি যেন কোনো জমিদার পুত্র। কি যে বলো রাজনন্দিনী। তুমি ঘোড়ায় চড়তে পারো? ঘোড়ায় না তো। বাবা বলেছে যে ঘোড়দৌড়ে জিততে পারবে সেই হবে আমাদের বাড়ির জামাই। সুখেনের মনে পড়ে যায় তার শৈশব। তার বাবা একদিন তাকে ঘোড়ায় চড়তে শিখিয়েছিলেন। আমি ঘোড়ায় চড়া শিখবো কোথায়? আর আমি কি পারি রাজপুত্রদের সঙ্গে পাল্লা দিতে? আমি কিছু জানি না, আমি তোমাকেই ঘোড়ায় চড়া শেখাবো। তুমি ওই প্রতিযোগিতায় অংশ নেবে, না হলে আমি আত্মহত্যা করব।
এই কথা বলে হঠাৎ ঘুরে বাড়ির ভিতর চলে যায়। রাজনন্দিনী। খোলা বিশাল মাঠ, চারদিক মানুষে ভরা, মাঝখানে দৌড়ের পথ। একদিকে উঁচু চেয়ারে বসে আছে জমিদার রাজেন্দ্র প্রতাপ, পাশে রাজনন্দিনী। অন্য পাশে পাশের গ্রামের জমিদার কৃষ্ণমোহন চৌধুরী, আর তার পাশে চম্পা। আরও কয়েকজন জমিদার বসে আছে। গ্রামের ইতিহাসে এমন প্রতিযোগিতা আগে কখনো হয়নি। আজ ঠিক হবে কে হবে জমিদার বাড়ির জামাই। মাঠের এক প্রান্তে রাজপুত্র জমিদার পুত্ররা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে। হঠাৎ অন্যদিক থেকে ঘোড়া ছুটে আসে সুখেন। জমিদার রাজেন্দ্র চমকে উঠে দাঁড়ায়। এই সুখেন, তুই এখানে কেন? শোনো, প্রতিযোগিতা শুরু। সুখেনের শরীর যেন মনে করে ফেলেছে পুরনো শিক্ষা। ঘোড়ার সঙ্গে তার যেন জন্ম জন্মের সম্পর্ক। ঘোড়া ছুটে যায়, রাজপুত্ররা এগিয়ে যায়। শেষ মুহূর্তে সুখেন রাজপুত্রকে ছাড়িয়ে যায়। জয়ী হয়েছে সুখেন। মাঠে হইচই, কেউ হাততালি দেয়, কেউ হতবাক। এই তোকে বা ঘোড়ায় চড়া শেখালো কে? কে তুই? সত্যি কথা বল। আমি সুখেনকে ঘোড়ায় চড়া শিখিয়েছি বাবা। আমি সুখেনকেই বিয়ে করব। আমি ওকে ভালোবাসি। অসম্ভব। কোনো অবস্থাতেই আমি কাজের লোকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, সে যতই প্রতিযোগিতা জিতুক। এই, ওকে কেউ জঙ্গলে নিয়ে যাও, খাঁচার মধ্যে বেঁধে আটকে রাখো, কাল আবার প্রতিযোগিতা হবে। বাবা না, দয়া করে এমন করো না, ও নির্দোষ। লাঠিয়ালরা সুখেনকে ধরে নিয়ে যায়। রাজনন্দিনী কাঁদতে কাঁদতে পেছনে ছুটে যায়। জঙ্গলের মধ্যে খাঁচা, সুখেনের হাত পা বেঁধে ফেলা হয়। তারা চলে যায়। খাঁচার ভেতরে একা সুখেন নিজের পকেটে হাত দেয়, বের করে আনে একটি পালক। তুমি বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, আজ আমি সত্যি অসহায়। আকাশ থেকে নেমে আসে সাদা পেঁচা। সুখেনের হাত খুলে যায়, খাঁচার দরজার নিচ থেকেই খুলে যায়। আমি মুক্ত। সামনে ওই গুহার ভেতরে যাও, সেখানে তুমি পাবে একটি নীল বড় মণি বসানো একটি জাদু লাঠি। কালকের প্রতিযোগিতায় তুমি এটা সঙ্গে নিয়ে যাবে, সব সময় তোমার কাছে রাখবে। আর ভয় পেও না, আমি তোমার সঙ্গেই যাব। সকালবেলা আবার সেই বিশাল মাঠ, চারদিকে মানুষের ভিড়। উঁচু চেয়ারে জমিদার রাজেন্দ্র প্রতাপ, পাশে রাজনন্দিনী, অন্যদিকে কৃষ্ণমোহন চৌধুরী ও চম্পা। ঘোষণার শব্দ। সুখেন ঘোড়া নিয়ে মাঠে হাজির হয়। আজ তার চোখে অদ্ভুত দৃঢ়তা। প্রতিযোগিতা শুরু। ঘোড়া ছুটে যায়। রাজপুত্ররা চেষ্টা করেও সুখেনকে ধরতে পারে না। আবারও জয়ী সুখেন। মাঠে শোরগোল। রাজেন্দ্র প্রতাপ উঠে দাঁড়ায়। এই, ওকে ধরে নিয়ে আয়, আজ এই মাঠে ওর মৃত্যুদণ্ড হবে। লাঠিয়ালরা সুখেনকে ধরে এনে দাঁড় করায়। হঠাৎ সাদা পেঁচা উড়ে এসে রাজেন্দ্র প্রতাপের সামনে বসে। এই তো সে আমার সাদা পেঁচা। সুখেন, আমার গায়ে ওই জাদু লাঠি ছোঁয়াও। সুখেন নীলমণি বসানো জাদু লাঠি পেঁচার গায়ে ছোঁয়ায়। আলো ঝলসে ওঠে। ধোঁয়ার মধ্যে পেঁচার রূপ বদলাতে থাকে। পেঁচাটি রূপ নেয় জমিদার গিন্নি প্রতিমা দেবীর। সবাই হতভম্ব। প্রতিমা, তুমি বেঁচে আছো? কি জমিদার বাবু, এই সুখেনই আপনার ছেলে অশোক। কি বলছো তুমি? এই সব কিছুর জন্য দায়ী ওই চম্পা। মানে সব খুলে বলো আমাকে। সেই কৌশিকী অমাবস্যার দিন পূজার নাম করে আমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। কৌশিকী অমাবস্যার রাত চম্পা প্রতিমা দেবীকে নিয়ে যায়। সামনে তান্ত্রিক ব্রাহ্মণ। তান্ত্রিক মন্ত্র পড়ে। আলো ঝলসে ওঠে। প্রতিমা দেবী সাদা পেঁচায় রূপান্তরিত হয়। আজ থেকে তুই সাদা পেঁচা হয়েই থাকবি। জমিদার বাড়ির সব সম্পত্তি এখন থেকে আমার। মন্দিরের ভেতর মা কালীর মূর্তি। সাদা পেঁচা কাঁদছে, ছটফট করছে। মা, আমাকে বাঁচাও মা। হঠাৎ বজ্রনীনাদ। ধোঁয়ার মধ্যে মা কালী আবির্ভূত হন। তুই আমার খুব বড় ভক্ত, কিন্তু তোকে একটু ধৈর্য ধরতে হবে। আজ থেকে তুই হবি জাদুই পেঁচা। সব বিপদ থেকে তুই তোর ছেলেকে রক্ষা করবি। আজ থেকে 10 বছর পর সব কিছুর নতুন বিচার হবে সবার সামনে। ততদিন তোকে ধৈর্য ধরতেই হবে।
সব পারবো মা, আমার ছেলেকে রক্ষা করতেই হবে। 10 বছরের অপেক্ষা শেষ হয়েছে আজ। সত্যের সামনে মিথ্যার আর কোনো জায়গা নেই। এত বড় ষড়যন্ত্র, এই চম্পার আজ এখানেই সবার সামনে মৃত্যুদণ্ড হবে। এই কথা বলতেই প্রহরীরা চম্পাকে ধরে নিয়ে যায়। রাজেন্দ্র প্রতাপ ধীরে ধীরে অশোকের দিকে এগিয়ে যায়, চোখে জল। আজ থেকে এই অসুখী হবে আমার মেয়ের জামাই। এরপর ধুমধাম করে খুব সুন্দরভাবে রাজনন্দিনী ও অশোকের বিয়ে হয়। চাঁদের আবছা আলো, নৌকার ছলাৎ ছলাৎ শব্দ, দূরে শেয়ালের ডাক। জয়ন্ত বৈঠা মারছে, অনন্ত পাশে বসে। এই আজকে যাত্রাটা যা দেখলাম না রে ভাই, এতদিন নদীর ধারে ধারে ঘুরি, কিন্তু আজকের মতো জমাটি পালা কদিন পরে যে দেখলাম। দাদা, আমার তো শেষের দিকটা দেখে সত্যি বলছি লোমগুলো একেবারে খাড়া হয়ে গিয়েছিল। এমন করে আলো নিভে গেল, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। অনেকটা রাত হয়ে গেছে রে অনন্ত, এখন যেতে হলে শ্মশানের পাশ দিয়ে নৌকা চালাতে হবে। শ্মশান? এই অন্ধকারে এই নির্জন নদীতে? দাদা, ওদিক দিয়ে যেতে হবে নাকি? আরে ভয় পাস না, শ্মশানের ভেতরেই তো ভোলা বাবার মন্দির আছে, ওটাই আমাদের ভরসা। যেখানে বাবা ভোলেনাথ আছেন সেখানে অমঙ্গল কিছু করতে পারে না। নদীর জল ছপাত ছপাত শব্দ করে। জয়ন্ত জোরে বৈঠা মারছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রক্ষা করো বাবা ভোলেনাথ। বুঝলি ভাই, রাতের বেলা এই শ্মশানের দিক দিয়ে এলেই আমার গা কেমন করে রে। দাদা শুনছো এই শব্দটা কিসের? একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না? এই শ্মশানে এত রাতে বাচ্চা কোথা থেকে আসবে? তুই ভুল শুনছিস, নৌকার দিক থেকে চোখ সরাবি না, বলে বাবার নাম নে ব্যাস। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয়ন্ত আর অচিন্ত যতই শ্মশানের দিকে এগিয়ে আসে, ততই বাচ্চার কান্নার আওয়াজ ক্রমে তীব্র হয়ে উঠতে থাকে। নিস্তব্ধ রাত ভেঙে সেই কান্না যেন চারদিক কাঁপিয়ে দেয়। শ্মশানের শিব মন্দিরের সামনে এসে দুজনেই আচমকা থমকে যায়। ভয়ে আর অজানা আশঙ্কায় তারা নৌকাটা ধীরে ধীরে থামিয়ে দেয়। চারদিকে নিস্তব্ধতা, দূরে শেয়ালের ডাক। নৌকায় বসে জয়ন্ত আর অচিন্ত। শিব মন্দিরের সামনে থেকে ভেসে আসছে বাচ্চার কান্না। জয়ন্ত, তুই শুনছিস তো? এই কান্নাটার আগের মতো না, এখন যেন ঠিক আমাদের দিকে আসছে। চুপ কর, শ্মশানে দাঁড়িয়ে এসব কথা বলিস না। কিন্তু সত্যি তো, এই কান্না তো শিব মন্দিরের দিক থেকেই আসছে। এত রাতেই শ্মশানে বাচ্চার কান্না, বুকের ভেতরটা কেমন করে উঠছে রে। এখানে কে আসবে বাচ্চা নিয়ে? ভয় পাস না, আগে দেখেই নি, না দেখলে এই কান্না সারা জীবন মাথার ভেতর ঘুরবে। দুজনে ধীরে ধীরে নৌকা থেকে নামে। পা ফেলে এগোতেই কান্না আরো স্পষ্ট হয়। জয়ন্ত, আমার পা দুটো যেন জমে যাচ্ছে। এমনিতেই ভয়ের জায়গা, তার উপরেই কান্না। ভগবান শিব আছেন, এই শিব মন্দিরের সামনে কোনো অশুভ শক্তি থাকতে পারে না। সাহস কর। দাঁড়া, ওই যে মন্দিরের উঠোনে ওটা কি পড়ে আছে রে? দুজন ধীরে ধীরে এগিয়ে যায়। শিব মন্দিরের ঠিক উঠোনে একেবারে ছোট্ট বাচ্চা পড়ে আছে একটি। শরীর নড়ছে, কান্না ক্ষীণ। হে ভগবান, এটা তো একটা বাচ্চা, একদম নবজাতক। মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগেই জন্ম হয়েছে। দেখ অচিন্ত, ওর শরীরটা এখনো কাঁপছে, নাভির দাগও শুকোয়নি। কেমন পাষাণ হতে পারে যে সদ্য জন্মানো শিশুকে শ্মশানে ফেলে রেখে যায়? শ্মশানের মধ্যে শিব মন্দিরের উঠোনে, এ কি কাকতালীয় নাকি স্বয়ং মহাদেব আমাদের এখানে ডেকে এনেছেন? এ যেন স্বয়ং মহাদেবের দরবারে ফেলে রেখে গেছে কেউ। এই বাচ্চা আজ থেকে আর একা নয়। শ্মশান যদি সাক্ষী থাকে, শিব মন্দির যদি আশ্রয় দেয়, তবে আমরা দুজন সাক্ষী থাকবো। যত ঝড়ই আসুক, ওকে বাঁচাতেই হবে। জয়ন্ত আলতো করে বাচ্চাটিকে কোলে তোলে। কান্না ধীরে ধীরে থেমে আসে। বাতাস বইতে থাকে, দূরে শেয়ালের ডাক মিলিয়ে যায়। শুনছিস অচিন্ত, আজ এই শ্মশানে এই শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলছি, আজ থেকে এই বাচ্চা আমার ছেলে। রক্তের সম্পর্ক না হোক, ভাগ্যের সম্পর্ক আজ থেকেই শুরু হলো। আমি ওকে মানুষ করব, বুকের ভেতর যতটুকু শক্তি আছে সব দিয়ে বড় করব। দাদা, কথা বলা সহজ,
কিন্তু সামনে কত ঝড় আসবে ভেবেছিস? সমাজ প্রশ্ন করবে, লোক কথা বলবে। আর আমার এখনো ভয় লাগছে রে। এই শ্মশান, এই রাত, সব মিলিয়ে মনটা কাঁপছে। ভয় থাকতেই পারে, কিন্তু ভয় দেখিয়ে যদি আমরা পিছিয়ে যাই তাহলে মানুষ হয়ে লাভ কি? দেখ না, এই ছোট্ট প্রাণটা আমাদের দিকে তাকিয়ে আছে না, তবু আমাদের বিশ্বাস করে চুপ করে আছে। ঠিক বলেছিস, যদি আমরা ওকে এখানে রেখে যাই, সারা জীবন এই কান্না আমাদের কানে বাজবে। না রে, আমি আর না বলবো না, যা হবে একসাথেই হবে। তাই তো চাইছিলাম, একা নয়, দুজনে মিলে ওকে মানুষ করব। দুজন শিব মন্দিরের দিকে ঘুরে দাঁড়ায়। জয়ন্ত বাচ্চাকে কোলে নিয়ে মাথা নত করে। হে মহাদেব, আজ এই শ্মশানে দাঁড়িয়ে তোমার চরণে প্রণাম জানাচ্ছি। তুমি যদি নিজে হাতে এই শিশুটিকে আমাদের পথে পাঠিয়ে থাকো, তবে আমাদের শক্তি দিও, ওকে সঠিক মানুষ করে তুলতে দিও। চলো চিন্তু, আর দেরি করা নয়, রাত অনেক হয়েছে। তারা নৌকার দিকে এগোয়। জয়ন্ত বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নৌকায় উঠে পড়ে। আজ শ্মশান থেকে ঘরে ফিরছি, কিন্তু মনে হচ্ছে আমরা একটা নতুন জীবন নিয়ে ফিরছি। হ্যাঁ, নৌকা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। দূরে ভেসে আসে শান্ত নদীর শব্দ। অচিন্ত আর জয়ন্ত দুজন মিলে শিশুটিকে নিজেদের ঘরে নিয়ে আসে। পরের দিন সকাল হলেই জয়ন্ত বেরিয়ে পড়ে শিশুটির জন্য খাবার আর জামা কাপড় কিনতে। সেই দিন থেকেই শিশুটাই হয়ে ওঠে তাদের জীবনের একমাত্র ভরসা। জয়ন্ত বাবার মতো স্নেহ আর যত্নে আগলে রাখে ছোট্ট প্রাণটিকে। জয়ন্ত বাচ্চাটির নাম রাখল শিবা। ম্লান আলো, বাইরে ঝিঁঝি পোকার ডাক। ঘরে জয়ন্ত ও অচিন্ত ঘুমিয়ে আছে। মাঝখানে শুয়ে ছোট্ট শিবা। হঠাৎ বাইরে থেকে দরজায় ঠক ঠক করে ভারী আঘাতের শব্দ। দাদা, এত রাতে কে? এই সময়ে? চুপ কর, ভয় পাস না। আবার দরজায় জোরে শব্দ। দাদা, দরজা খুলবে? আমার কিন্তু খুব ভয় করছে। নিস্তব্ধ মাঝরাত এখন। খুলতেই হবে, ভয় পেলে চলবে না। জয়ন্ত ধীরে দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর তান্ত্রিক। চোখ লাল, কপালে তিলক, হাতে ঝোলা। জয়ন্ত, আমি জানি তোমাদের ঘরে এক শিশু আছে। আপনি কে? এই রাতে আমাদের বাড়িতে কেন? তুমি আমার নাম জানলে কি করে? আমি তান্ত্রিক, আর তোমাদের ঘরে যে বাচ্চাটা আছে সে সাধারণ শিশু নয়। তান্ত্রিক জোর করে এক পা ভেতরে দেয়। আরে আরে, এই ভেতরে ঢুকবে না। এই রাতে কেন এখানে এসেছো? এই বাচ্চাটার জন্ম শ্মশানে। শ্মশানের সন্তান সংসারে রাখা যায় না, তাতে ঘরে অমঙ্গল হয়। মিথ্যে কথা, ও আমার ছেলে। ওর জন্ম যেখানেই হোক, ও মানুষ। আমি আমার শিবাকে বড় করব, ওর কোনো ক্ষতি আমি কাউকে করতে দেব না। এই বাচ্চা বড় হলে অসীম শক্তিশালী হবে। তন্ত্র সাধনায় ওকে চায় আমার। ও আমার হলে আমি অমর হব। না না, কোনো শক্তি, কোনো তন্ত্রের জন্য আমি আমার ছেলেকে দেব না। তান্ত্রিক হঠাৎ জোর করে ঘরের ভিতর ঢুকে পড়ে। তুই বাধা দিতে পারবি না। অচিন্ত, শিবাকে নিয়ে এখনই বাইরে বেরিয়ে যা, দৌড়ে যা। দাদা, দাদা। একটু দেরি করিস না, আমি আছি। অচিন্ত শিবাকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তুই জানিস না কার সঙ্গে লড়ছিস? আমি জানি, আমি জানি, আমি এক বাবার সঙ্গে লড়ছি না, আমি এক দানবের সঙ্গে লড়ছি। হঠাৎ তান্ত্রিক ঝোলা থেকে ত্রিশূল বের করে। এই ত্রিশূল শ্মশানের শক্তিতে পূর্ণ। তোর ত্রিশূল শক্তিশালী হতে পারে, কিন্তু এক বাবার ভালোবাসার চেয়ে নয়। তান্ত্রিক হঠাৎ আঘাত করে। ত্রিশূল জয়ন্তর বুকে বিঁধে যায়। শিবা, শিবা, বাবা, ভয় পাস না। জয়ন্ত মাটিতে পড়ে যায়, নিঃশ্বাস ভারী। যতদিন প্রাণ আছে আমার ছেলে মানুষ হয়ে বাঁচবে। জয়ন্ত নিথর হয়ে যায়। তান্ত্রিক চারিদিকে তাকায়, ভয় পেয়ে যায়। এই শিশুর চারপাশে অদ্ভুত শক্তি, এখানে থাকা বিপদ। তান্ত্রিক অন্ধকারে পালিয়ে যায়। ঘরের ভিতর নিস্তব্ধতা। পড়ে আছে জয়ন্তর নিথর দেহ। অনেকক্ষণ পর ঘরের দরজা খুলে অচিন্ত শিবাকে কোলে নিয়ে ঢোকে। হঠাৎ থমকে দাঁড়ায়। মেঝে জুড়ে রক্ত। প্রদীপের আলোয় দেখা যায় জয়ন্ত নিথর হয়ে পড়ে আছে। দাদা, দাদা, এ জয়ন্ত, এসব কি?
সে দৌড়ে গিয়ে জয়ন্তকে জড়িয়ে ধরে। দাদা চোখ খোলো দাদা, তুই তো বলেছিলে আমরা দু ভাই একসাথে থাকবো, তুমি বলেছিলে এই শিশুটাকে মানুষ করব, আজ আমাকে একা কেন করে দিলে দাদা, কেন? এই রক্ত কি তোর সাহসের দাম? ও তো কোনো অমঙ্গল না দাদা, ও তো মহাদেবের আশীর্বাদ। শিবাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। দেখ দাদা, আমি কথা দিচ্ছি এই শিশুর গায়ে কেউ আঁচড় কাটতে পারবে না। যারা তোকে মারলো তারা চেয়েছিল শিবাকেও শেষ করতে, কিন্তু যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন শিবাকে কিচ্ছু হতে দেব না। সে জয়ন্তের কপালে শেষবারের মতো হাত রাখে। খুব তাড়াতাড়ি চলে গেলি দাদা, কিন্তু তোর দায়িত্ব রেখে গেলি আমার কাঁধে। আজ থেকে আমি শুধু অচিন্ত নয়, আজ থেকে আমি শিবার বাবা, মা, পাহারাদার, সব কিছু। বাইরে শেয়ালের ডাক শোনা যায়, বাতাস জোরে বয়ে যায়। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, এই ঘর আর নিরাপদ নয়। চল চল শিবা, এখনই পালাতে হবে, নৌকা করে নদী পেরোতে হবে। কাঁধে করে জয়ন্তকে নিয়ে শিবাকে কোলে নিয়ে দরজার দিকে এগোয়। অচিন্ত শ্মশানে আসে, কোদাল দিয়ে মাটি খুঁড়ে নিজের হাতে জয়ন্তের কবর দেয়। নীরব চোখে শেষবার প্রণাম করে, শিবাকে বুকে জড়িয়ে ধরে। তারপর নদীতে নৌকা নামিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। নৌকা ধীরে ধীরে এগোয়, চারদিক কুয়াশা। শিবা অচিন্তর কোলে ঘুমিয়ে। শিবা, আমরা অনেক দূরের গ্রামে চলে এসেছি, এখানে কেউ আমাদের আর চেনে না, এখানে আর কোনো ভয় নেই বাবা, কেউ নেই। হঠাৎ নদীর পাড় থেকে কয়েকজন লোকের হাসি আর ডাক শোনা যায়। কে ওখানে রাত 3টের সময় নৌকা নিয়ে বাচ্চা কোলে করে ঘোরাঘুরি করে কেন? আরে চোরাই বাচ্চা নাকি? সোজা পাড়ে এসো, নইলে নৌকা ডুবিয়ে দেবো। অচিন্ত ভয় পেলেও নৌকা পাড়ে ভেড়ায়। বলো বলো, সত্যি কথা বলো, এই বাচ্চাটা কোথা থেকে এলে বলো। ও আমার সন্তান, আমার রক্ত, আমার প্রাণ। ডাকাতরা হেসে ওঠে। শোন শোন, রাত বিরেতে সন্তানের গল্প শোনাচ্ছে। দেখি বাচ্চাটা কেমন। না, ওকে কেউ ছুঁবে না। হঠাৎ ডাকাতের হাত আগুনে পুড়ে যায়। আমার হাত আগুন। এই বাচ্চাটার গায়ে হাত দিও না, ও মানুষ না, কিছু একটা আছে। আর একজন হাত বাড়াতেই তার হাতও জ্বলে ওঠে। এটা কোনো সাধারণ শিশু নয়, চলো 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 পালাই, নইলে সবাই শেষ হয়ে যাব। সব ডাকাত ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। অচিন্ত শিবাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, চোখে জল, কণ্ঠে কৃতজ্ঞতা। দেখলি শিবা, তোকে রক্ষা করার জন্য কাউকে ডাকতে হয়নি, তুই নিজেই নিজের পাহারাদার। নৌকা আবার নদীর মাঝখানে এগিয়ে যায়। হে মহাদেব, আপনার সন্তানকে আমি যতদিন পারি বাঁচিয়ে রাখবো। যত ভয় আসুক, যত বিপদ আসুক, আমি আর শিবা থামবো না। নৌকা অন্ধকার নদীর বুকে মিলিয়ে যায়, দূরে ঢেউয়ের শব্দ। ছোট্ট মাটির বাড়ি, সামনে প্রাচীন শিব মন্দির। গভীর রাত, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দূরে বজ্রের গর্জন। ঘরের ভেতর অচিন্ত ঘুমিয়ে হঠাৎ চমকে উঠে বসে। শিবা, শিবা! ঘরের চারিদিকে তাকায়, কাউকে দেখে না। শিবা নেই, এত রাতেও গেল কোথায়? সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। হালকা বৃষ্টির মধ্যে শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে শিবা। শিবা! দৌড়ে এসে শিবাকে বুকে জড়িয়ে ধরে। তুই আমাকে ভয় দেখালি কেন বাবা? জানিস, তোকে না দেখে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। শিবা ধীরে ধীরে অচিন্তের দিকে তাকায়। কাকু, আজ হঠাৎ আমার খুব মন খারাপ হচ্ছিল। বৃষ্টি আরো একটু বাড়ে। আমার মা বাবা কোথায় কাকু? অচিন্ত চুপ করে যায়, চোখে জল। হ্যাঁ বাবা, মহাদেব সব জানে, কিন্তু সব সময় কথা বলেন না। সে শিবার মাথায় হাত রাখে। চল, এখন ঘরে চল, দেখ বৃষ্টিতে ভিজে যাচ্ছিস, ঠান্ডা লেগে যাবে। শিবা একটু পেছন ফিরে মন্দিরের দিকে তাকায়। একদিন উনি আমায় সব বলবেন তো কাকু? হ্যাঁ বাবা, যেদিন সময় হবে মহাদেব নিজেই তোকে সব উত্তর দেবেন। সে শিবাকে কোলে তুলে নেয়। হে মহাদেব, আজ নয়, কিন্তু একদিন সত্যিটা ওকে জানাতেই হবে। দুজন ঘরের ভেতর চলে যায়। বৃষ্টি পড়তে থাকে। ছোট্ট মাটির বাড়ির উঠোন, সামনে শিব মন্দির। সকাল, অচিন্ত উঠোনে বসে আছে, শিবাকে কোলে নিয়ে। চোখে সব সময় শঙ্কা। দূর থেকে সুন্দর জামা কাপড় পরা এক লোক এগিয়ে আসে, চোখ তীক্ষ্ণ।
এই লোকটাকে আবার কেউ শিবাকে নিতে আসেনি তো? অচিন্ত, তুমি শিবাকে নিয়ে যে ভয় পাচ্ছ সেটাই স্বাভাবিক, বরং সেটাই ঠিক। আপনি কে? আর আমি কিসের ভয় পাবো? আমি একজন অধ্যাপক। অলৌকিক শক্তি, অজানা শক্তির উৎস, এইসব নিয়ে আমি বহু বছর পড়াশোনা করেছি। অচিন্ত শিবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আপনি এসব কথা বলছেন কেন? আমার এই বাচ্চাটার সাথে আপনার কি কাজ? কারণ শিবা কোনো সাধারণ শিশু নয়। বাতাস হঠাৎ একটু জোরে বয়ে যায়। এই শিশুর জন্ম এই জগৎ আর অন্য জগতের এক সংযোগ থেকে। ও এমন এক শক্তির অধিকারী যার সীমা নেই, যার শেষ নেই। না না, ও শুধু একটা বাচ্চা। আমি ওকে মানুষ করেছি, বড় করেছি। তুমি ঠিকই বলছো, কিন্তু সত্যিটা এটাই, যদি কোনো মানুষ ভুলেও শিবার শক্তির খোঁজ পেয়ে যায়, তাহলে সে হয়ে উঠবে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তাহলে হ্যাঁ, এখন আমি কি করব? এই কারণেই আমি এসেছি। তুমি আমাদের সাথে চলো, শিবাকে নিয়ে চলো। আপনাদের সাথে? আমি আপনাকে বিশ্বাস করব কেন? কারণ আমি শিবার শক্তিকে ব্যবহার করতে চাই না, আমি ওর শক্তিকে রক্ষা করতে চাই। ও যেন নিজের ভাগ্য নিজে বেছে নিতে পারে, এই সুযোগটা আমি ওকে দিতে চাই। এক মুহূর্ত নীরবতা। শিবা অচিন্তের মুখের দিকে তাকায়। অচিন্ত অবাক হয়ে শিবার দিকে তাকায়। ঠিক আছে, চলো। অচিন্ত শিবাকে কোলে নিয়ে অধ্যাপকের সাথে এগিয়ে যায়। পেছনে শিব মন্দির। সন্ধ্যা, ভাঙা স্তম্ভ, জ্বালা ধূপ ও চারিদিকে অদ্ভুত নীরবতা। অধ্যাপক অচিন্ত শিবাকে নিয়ে মন্দিরের ভেতরে আসে। শিবা মন্দিরে বসে পড়তেই অচিন্তের কানে কানে ফিসফিস করে, কাকু, এখান থেকে এখনই পালিয়ে চলো। জায়গাটা একদম ভালো নয়, আমার খুব খারাপ লাগছে। অচিন্ত কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে অধ্যাপক হেসে ওঠে। এতদিন পর অবশেষে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। এ কি করছো তুমি? তুমি তো বলেছিলে আমাদের রক্ষা করবে। রক্ষা? না অচিন্ত, আমি এই শক্তির জন্য বছর পর বছর অপেক্ষা করেছি। একে আমি কোনোদিন ছেড়ে দেব না। হঠাৎ মন্দিরের অন্ধকার দিক থেকে গুরু গম্ভীর কণ্ঠ, আমার শিকার আমি কোনোদিন হাত ছাড়া করি না। এই বাচ্চার উপর অধিকার শুধু আমার। তোমার, আমার কাছে এমন অস্ত্র আছে যার সামনে তোমার বিদ্যা তুচ্ছ। তান্ত্রিক মেঝেতে বসে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। বাতাস ঘুরতে থাকে। হঠাৎ আলো ঝলসে ওঠে। জয়ন্তর আত্মা আবির্ভূত হয়। এই আত্মা এই শিশুটিকে আমার কাছে এনে দেবে। বাবা। শিবা, যাও, শিশুটিকে আমার কাছে নিয়ে এসো। না, আমি আমার সন্তানকে রক্ষা করতে এসেছি, মারতে নয়। তান্ত্রিক রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে মারে শিবার দিকে। ত্রিশূল মাঝ আকাশে ঘুরে মাটিতে পড়েই ভেঙে যায়। হে কি! অধ্যাপক দ্রুত মন্ত্র পড়ে নীল আগুনের গোলা ছোড়ে। আগুন উল্টে অধ্যাপককেই তুলে আছাড় মারে। অসম্ভব, এটা অসম্ভব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আকাশ পেটে বজ্র বিদ্যুৎ, ডমরুর শব্দ, মন্দির আলোয় ভরে যায়। মহাদেব আবির্ভূত হন। সবাই ভয়ে স্থির। কোনো ভয় নেই অচিন্ত। শিবা আমার বড় পুত্র। শ্মশানে তার জন্ম। কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। আমি শুধু এসেছি তোকে সাহস দিতে। আমার আশীর্বাদ সব সময় শিবার সঙ্গে আছে। কোনো শক্তি তাকে হারাতে পারবে না। সে নিজেই নিজের রক্ষা কবচ। মহাদেব শিবার মাথায় হাত রাখেন। আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। অধ্যাপক ও তান্ত্রিক নিস্তেজ। অচিন্ত শিবাকে বুকে জড়িয়ে ধরে। মহাদেব, আমি কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে আগলে রাখবো। তান্ত্রিক মাটিতে বসে কাঁপছে। শিবা তার দিকে এগিয়ে যায়। তুমি তো সবচেয়ে শক্তিশালী হতে চেয়েছিলে, তাই না?
যদি সত্যি শক্তি চাও তাহলে আমার হাত ধরো। তান্ত্রিক শিবার হাত ধরে। হঠাৎ আলো ঝলসে ওঠে। তান্ত্রিকের শরীর বদলে যায়। সে এক রাজকীয় বেশে দাঁড়িয়ে। আমি এক অভিশপ্ত রাজা ছিলাম। এক সাধুর অভিশাপে আমি তান্ত্রিক হয়ে গিয়েছিলাম। আজ মুক্তি পেলাম। এই শক্তি আমি গায়ের জোরে নিতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করো বাবা। আজ বুঝেছি শক্তি কেড়ে নেওয়ার জিনিস নয়, শক্তি আশীর্বাদ। না না, সব শেষ হতে পারে না, এই শক্তি আমারই ছিল। সে পেছন থেকে শিবার দিকে ঝাঁপিয়ে পড়ে। শিবার গায়ে হাত লাগতেই ভয়ঙ্কর আগুন জ্বলে ওঠে। অধ্যাপক চিৎকার করে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হে মহাদেব! আমাকে এবার যেতে হবে শিবা, আমার সময় শেষ। ভালো থাকিস বাবা, তোর পথ অনেক বড়। দাদা, আমি কথা দিচ্ছি প্রাণ দিয়ে ওকে রক্ষা করব। আমি জানি তুই ঠিকই পারবি। আত্মা ধীরে ধীরে আলোয় মিশে যায়। কাকু, চলো চলো ঘরে যাই। অচিন্ত মাথা নোয়ায়। দুজন মন্দির ছেড়ে বেরিয়ে যায়।